সুমন, আমি শোভনদা বলছি। শোভন বার ওই মোবাইলটা কানে নিয়ে বলল, দাদা আসসালামু আলাইকুম। দাদা হঠাৎ কি মনে করে? দাদা আমার কি কোনো দোষ হলো? সুমন, তুই একটু আমার সাথে দেখা করো। ওপাশ থেকে প্রচণ্ড ভয়ে সুমন বলল, দাদা আমি কি করেছি দাদা? আমি কি ভুলে আপনাকে রাগিয়ে দিয়েছি? দাদা আমাকে মাফ করে দিন দাদা, আর করব না। যাই করে থাকি দাদা মাফ করে দিন। শোভন অধৈর্য হয়ে বলল, আহ সুমন, আমার একটু দরকার আসে তোকে, কিছু জানার আছে। তবে যে কথা নিয়ে আলোচনা করতে তোকে ডাকছি সেটা যাতে ভুলেও কেউ না জানে, বুঝেছিস? তাহলে কোনো ভয় নেই। সুমন এখনো কাঁপছে, সেটা তার গলা শুনেই বোঝা যাচ্ছে। তাও একটু স্বস্তি নিয়ে বলল, আচ্ছা দাদা, রুমে আসব আপনার, সিগারেট কিনে আনবো। শোভন বলল, না ক্যান্টিনে আয়, লোক যেখানে বেশি সেখানে, আর কিছু আনতে হবে না, চলে আয়। সুমন এই শহরেই থাকে, ভার্সিটি হলে থাকে না। ভাগ্যগুণে স্থানীয় ছেলে হয়ে স্থানীয় বেশ নামকরা ভার্সিটিতেই চান্স পেয়েছে, হলে তাই থাকতে দেয়নি বাবা মা। কি জানি ওসব খবরের কাগজে ছাইপাশ লেখে, হলে নাকি খুব খারাপই হয়, মারপিট হয়, মাদকের আড্ডা বসে, মাঝে মাঝে পুলিশ রেইড করে, রাজনৈতিক কোন্দলের মাঝে নিরীহ ছেলেরা পড়ে যায়। দরকার নেই ছেলেকে রক্তটা সামাজিক বানানো, মিশতে হবে না হলের কারো সাথে, আড্ডার দরকার নেই। তবে সুমনের বাবা মার সে ইচ্ছা অতটা পূর্ণতা পায় না। এবারের ছাত্র সংসদের যে গ্রুপটা, সেটার সভাপতি হয়েছে শোভন বারোই। আজ থেকে 1-5 বছর আগে সে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিল। ভার্সিটিটাকে সে এতটাই ভালোবেসে ফেলেছে যে এটাকে সে আর ছেড়ে যায়নি, ভবিষ্যতেও ছাড়ার সম্ভাবনা খুব কমই দেখা যায়। শোভন যেমন ভার্সিটিটাকে ভালোবাসে, ভার্সিটিটা যেন ততটাই ভয় পায় শোভনকে। ভার্সিটির শরীর থাকলে হয়তো শোভনের পদচারণার সময় থরথরিয়ে কাঁপত, অজ্ঞান হয়ে যেত আতঙ্কে। 1-5 বছর আগে অনেক কষ্টে ভর্তি পরীক্ষায় টুকলিফাইন করে এই ভার্সিটিতে ভর্তি হয় সে। এসে সিলেবাস দেখে বুঝে যায় এই জিনিসকে আঁকড়ে ধরে জীবনে প্রতিষ্ঠিত হওয়া তার ধাতে নেই। তাই তার মতো ছাত্ররা যা করে সে তাই করল, জীবনে প্রতিষ্ঠিত হবার লক্ষ্যে মেধাবী তকমা গায়ে লাগিয়ে ছাত্র রাজনীতিতে যোগ দেয়। পড়াশোনা করে যারা ভার্সিটি থেকে বের হয়ে ভালো ভালো জায়গায় যাবে, সে কিছুই না করে তাদের চেয়ে অনেক উপরের পোস্টে উঠে সাংবাদিকদের সামনে মিঠুন চক্রবর্তী সাজবে। কারি কারি টাকা হবে, আর হবে সম্মান, সাথে ভয়, জনমানুষের ভয়। জীবনের প্রথম খুনটা সে করে ঠিক 4 বছর আগে, অর্থাৎ মাত্র সেকেন্ড ইয়ারে উঠে। মাত্র নির্বাচন শেষে তৎকালীন সরকার বিরোধী দলে রূপান্তরিত হয়েছে, আর শুরু হলো ক্যাম্পাস দখলের লড়াই। দুই দলের স্বাস্থ্যবান কর্মীদের হাতে দেশি বিদেশি অস্ত্র তুলে দেওয়া হলো উপরের মহল এর ইশারায়, ঝেঁটিয়ে রক্ত দিয়ে ধুয়ে মুছে ক্যাম্পাস দখল করার জন্য। আগের সরকারের ছাত্র সংগঠনের এক দুর্ধর্ষ নেতা ছিল রুস্তম, ভয়ঙ্কর ক্যাডার। আগের সরকারের হয়ে বেশ চাঁদাবাজি, খুনোখুনিতে নামডাক ছড়িয়েছিল। এক নামে সবাই চিনত। সে হাতে পিস্তল নিয়ে চার্জ করছিল বর্তমান সরকারের ছাত্র সংগঠনকে। বর্তমান সরকারের ছাত্র সংগঠনে পিস্তল ছিল উপরের দিকের কিছু নেতার হাতে। ছোট ছোট কর্মীদের হাতে লাঠি, দা ইত্যাদি তুলে দেওয়া হয়েছিল, আরও ছোট কর্মীদের সম্বল ইট পাটকেল। তাও মারামারি করতেই হবে, ক্যাম্পাস দখল করা উপরের নির্দেশ। পুলিশ আশেপাশে দাঁড়ানো ছিল, যাতে মারামারিটা রাস্তায় না যায়, এটাই তাদের দায়িত্ব। হাতে সরকারি বন্দুক নিয়ে তারা মারামারিটা দেখছিল। এমন অবস্থায় কিছু গুলির শব্দের পর হঠাৎ ভয়াবহ একটা চিৎকার শোনা গেল। সবাই ভাবল গুলি কারো গায়ে লেগেছে কিনা, কিন্তু চিৎকারটা থামল না, বেড়েই চলল। আস্তে আস্তে ভয়ঙ্কর আতঙ্কের চিৎকার হয়ে গেল সেটা। সেই কুখ্যাত ক্যাডার রুস্তম, যার নামে দেশের বিভিন্ন জেলার থানায় এমন কোনো অপরাধ নেই যার জন্য মামলা নেই, সেই রুস্তম ডানহাতহীন অবস্থায় পড়ে রয়েছে। কাটা হাতটা এখনো পিস্তল ধরা, অমানবিকভাবে কাঁপছে। একটু পর চিৎকার থেমে গেল, কারণ মাথাটাই আলাদা হয়ে গেল। কি হলো? সাংবাদিক আসার আগেই সরকারের লোকেরা রামদা হাতে দাঁড়ানো সেকেন্ড ইয়ারের ছাত্র শোভনকে ঘিরে আড়াল করে দিল, কেউ যাতে ওর ছবি না তুলতে পারে। রুস্তম মরার পর ওই দলের ছাত্র সংগঠনকে এই ভার্সিটিতে কখনোই স্লোগান দেবার সাহস করতে দেখা যায়নি।
সেই থেকে শোভন এই দলের বড় একটা ক্যাডার হয়ে গেল। শুধু ছাত্র রাজনীতিতে না, সরকার যে কারো উপর রুষ্ট হলে তাকে গায়েব করে দেবার অতি গোপনীয় স্কোয়াডেও জায়গা দেয়া হলো তাকে। রক্তলালসা অত্যাধিক হওয়ায় শিগগিরই দলের বেশ প্রয়োজনীয় অস্ত্র হয়ে ওঠে সে। এভাবে 5 বছর কেটে যায়। ভার্সিটির ছাত্র সংসদের বাঘা বাঘা মেধাবী ত্রিশোর্ধ্ব ছাত্রনেতারা অবশেষে 40-এ ঠেকে চুলে পাক ধরে বাধ্য হয়ে সরকারকে ছাঁটাই করতে হয় তাদের। এদিকে শোভনের স্বপ্ন বড় রাজনীতিবিদ হওয়া, সারা জীবন ক্যাডার হয়ে থাকলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। শোভন তাই আপাততেই ছাত্র সংসদের ভারপ্রাপ্ত নেতা হয়। ভবিষ্যৎ এর জন্য প্র্যাকটিস আর কি। সে আসার পর হোস্টেল কি, লোকাল কি, প্রত্যেক বর্ষের প্রত্যেক ছাত্রের তার সাথে দেখা করা ছিল ফরজে আইন। কিভাবে চলতে হবে শিক্ষাগুলো বলে নোট করিয়ে ছেড়েছিল। কোনোদিন কে সিগারেট এনে দেবে, কোনোদিন কে বাজার করে দেবে, কোনোদিন কে জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেবে, ইত্যাদি সবকিছু। কেউ টু শব্দ করেনি। চেনে তারা শোভন বাড়িকে। সুমন আহমেদ তাই এখনো থতমত খেয়ে আছে। নোট অনুযায়ী আজ তো শোভন রায়ের সাথে তার কোনো কাজ নেই। তাহলে তাকে তলব করল কেন? এছাড়া রুমে না ডেকে ক্যান্টিনেই বা কেন? সুমন ক্যান্টিনে গেল। কোথায় শোভনদা? আশেপাশে চেয়ে খুঁজল সে। হঠাৎ ওই কোণা থেকে কে একজন হাত নেড়ে বলল, সুমন এদিকে আয়। পরিচিত পেশাদার খুনির হিংস্র শীতল কণ্ঠটা না হলে সুমন বুঝতেই পারত না এটা শোভন বাড়ে। মাত্র 2-3 মাস আগে না ওকে দেখল সে? একই দিনের ভিতর কি হলো চেহারার, চোখের আশেপাশে এত কালি পড়েছে যে দূর থেকে মনে হয় এটা শূন্য কোটর। গাল এতটাই ঢুকে গেছে ভিতরে, মনে হয় সাদা একটা কঙ্কাল। সুমন ভয়ে ভয়ে এগোল। শোভন খুবই নরম ভাষায় বলল, কষ্ট দিলাম না রে ভাই। আয় আয়, বস এখানে। চেয়ারটা টেনে কাছে বস। সুমন আতঙ্কিত হয়ে পড়ল। এই লোক এভাবে কেন বলছে? এ তো সাধারণত মানুষের সাথে এমন ব্যবহার করে যেটা নরমালি কসাইরা কুকুর তাড়ানোর সময় করে। এত নরম হয়ে কি বলছে? সুমন এখনো বুঝছে না সে কি বিপদে আছে নাকি। সুমন কাছে গেল। বসো। শোভন চেয়ারটা আরো কাছে আন। তারপর ফিসফিসিয়ে বলল, তোর বাবা পাগলের ডাক্তার না ভাই? সুমন থতমত খেয়ে বলল, হ্যাঁ দাদা, সাইকিয়াট্রিস্ট। দাদা, বাবা কি আপনার সাথে খারাপ ব্যবহার করেছে কোনোভাবে? মাফ করে দেন দাদা। শোভন অধৈর্য হয়ে আরো ফিসফিসিয়ে বলল, আরে না, শোনো না। তোর বাবাকে ধর, আমি যদি গিয়ে দেখাই তবে কি সে আমার পরিচয়টা গোপন রাখতে পারবে? সরকারি কাউকে না জানালেই হবে। সরকারি কেউ জানলে আমার ক্যারিয়ার এ কলঙ্ক লাগবে। সুমন বলল, দাদা, ডাক্তাররা তো রোগীর কথা গোপন রাখতে বাধ্য থাকে। শোভন বলে, উহু, এসব ব্যাপার না। সাংবাদিকরা ইদানিং ছোপ করে। রোগী সেজে চেম্বারে কান পেতে বসে থাকে। তাই সরকার ডাক্তারদের বলেছে, বইয়ের যেসব নির্দেশ অনুযায়ী ডাক্তার রোগীর কথা বলতে বাধ্য থাকে সেটা যেন রিপোর্ট আকারে পুলিশে পেশ করে। পরে আমরা সাধারণত পুলিশকে চাপ দিয়ে রিপোর্টটা নষ্ট করি। সুমন বুঝল, এই হারামজাদা নির্ঘাত কাউকে খুন করেছে, কিন্তু খুনের পর ভীষণ নাড়া খেয়েছে। সে তারা বাবাকে মাঝে মাঝে বলতে শুনেছে, দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ লোকটাও কখনো মারাত্মক ভয় পায়। সুমন বলল, দাদা, তো আপনার ভয় পাওয়ার কারণ কি? শোভন বলল, আরে বোকা ছেলে, আমি তাকে যা বলবো সেগুলো সে রিপোর্ট করলে সরকার জিনিসটা ধামাচাপা দেবে আমি জানি, কিন্তু রিপোর্টটা সরকারি লোকেরা পড়ে। আমার ঝামেলা এখানেই। ডাক্তারকে আমি যা বলবো সেগুলো সে অবশ্যই রিপোর্ট করবে, কিন্তু রিপোর্টটা যদি সরকারি কেউ পড়ে, রাজনীতিতে আমার ক্যারিয়ারটা শুরুতেই শেষ হয়ে যাবে। মানসিক ভারসাম্যহীন, কুসংস্কারাচ্ছন্ন কাউকে সরকার তার দিলের গুরুত্বপূর্ণ পদ দেবে না। সুমন এখনো বুঝছে না সে কি বলবে। শোভন হঠাৎ গলাটা এতটাই ফিসফিসানিতে নামাল যে সুমনের মনে হলো একটা সাপ কথা বলছে, তোর বাবাকে আজ বল না ভাই, আমি তার চেম্বারে যাব। সে যেন আমি যা বলি তা কাউকে রিপোর্ট না করে। কোনোভাবে যদি কোনো সাংবাদিক ঘটনা জেনে ঝামেলা করতে চায়, আমি তাকে দেখে নেব। তোর বাবার ভয় নেই। সুমন কিছু বলল না। এই কথাটা তাকে কেন বলা হচ্ছে এর কারণও সে বুঝছে না। শোভন তো ডাইরেক্ট তার বাবাকে গিয়ে কথাটা বলতে পারত। এই বুদ্ধিটা তার মাথায় কেন এলো না? লোকটা যে মারাত্মক সমস্যায় আছে বোঝা যাচ্ছে।
হঠাৎ শোভন বারোই পকেট থেকে একটা জপমালা টাইপ কিছু বের করল। তারপর দ্রুত কিছু জপতে লাগল, থুথু ছিটল মুখ থেকে। সুমন স্পষ্ট শুনো শোভন কি পড়ছে, আল্লাহু আকবর, হরে কৃষ্ণ, হোলি ফাদার, জিসাস, ভার্জিন মেরি, ভগবান বুদ্ধ, সাহায্য কর, সাহায্য কর। আস্তে আস্তে ক্যান্টিন ফাঁকা হয়ে যেতে লাগল। ভয়ঙ্কর আতঙ্ক গ্রাস করল শোভনকে। খরগোশের মতো আশেপাশে তাকাতে লাগল সে। সুমন, আমাকে একটু বাইরে দিয়ে আয় তো, তাড়াতাড়ি, ওই যে লোকগুলো যাচ্ছে ওদের সাথে, একা যেন না হই আমি। হ্যাঁ। সুমন তাজ্জব হয়ে শোভনের হাত ধরে উঠাল। অত্যন্ত দুর্বল শোভন সুমনের হাত আঁকড়ে ধরল। ওরা বাইরে যাচ্ছে। বাইরে আধার নামো। সন্ধ্যা হবে হবে, তবে সন্ধ্যাটা অতিরিক্ত অন্ধকার। আকাশে কাল মেঘ জমছে। শোভন বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আয় সোনা ভাই। সুমন যন্ত্রের মতো তাই করল। শোভনের রুমে এসে সে অবাক। আগে এই বিশাল রুমটায় রাজার মতো একটা বিছানায় একা ঘুমাত শোভন। আশেপাশে দামি ফ্ল্যাট বাড়ির মতো আসবাব ছিল। এখন আসবাবগুলো সরিয়ে ফেলা হয়েছে। প্রায় ৫-৬টা খাট রুমে। এমনকি শোভনের বিশাল বিছানায়ও আলাদা পার্টিশন বালিশে। মানে এই বেড়ে শোভনকে মাঝে রেখে দুই পাশে দুইজন শোয়। তবে এখন রুমে কেউ নেই। শোভন আতঙ্কিত হয়ে পড়ল। কই গেল সব? শুয়োরগুলোকে কতবার বলেছি আমি রুমে এসে যেন একা না হই। ওহ শিট, হে ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড়, যে যেখানে থাকো, গালি দিয়ে যে পাপটা করলাম এর শাস্তি হিসেবে ওকে আজ পাঠিও না। আমি একটু ঘুমাতে চাই, একটু ঘুমাতে দাও প্লিজ। সুমন এবার প্রচণ্ড ভয় পাচ্ছে। ভয়ঙ্কর এক লোকের সাথে সে দাঁড়ানো, সেটাই ভয়ের কথা। লোকটার মাথা বিগড়েছে, এটা তো আরো ভয়ের কথা। হঠাৎ শোভন পেট চেপে ধরল। বলল, উফ, তোর অপেক্ষা করতে গিয়ে ক্যান্টিনে 2টো পুরি খেয়েছিলাম। পেটে মোচড় দিল। আমি বাথরুমে যাব, আমার সাথে একটু আয় ভাই প্লিজ। সুমন হতচকিত হয়ে শোভনের সাথে গেল। শোভন বাথরুমে ঢুকে একটা টয়লেটের দরজা খুলল, তারপর বসল। কিন্তু সুমনকে আরো আতঙ্কিত আর বাকরুদ্ধ করতে দরজাটা সে আটকাল না। সুমন কিছু বলার আগেই সে বলল, দরজা আটকালে এই জায়গাটায় একা হয়ে যাব রে ভাই। সরি ভাই। তবে সুমন যথেষ্ট দেখে ফেলেছে। শোভন কিছু বলার আগেই সে বাথরুম থেকে বের হয়ে গেল। শোভন আর্তনাদ করে উঠল, না না না। রুমটায় শোভন একা। সাথে সাথে রুমের মাঝে একটা মেয়ে দাঁড়াল। মেয়েটার সারা শরীরে গরিলার মতো পশম, মুখটা বাদরের মতো, চুলগুলো সোনালি। এটা যে মেয়ে বোঝা যাচ্ছে তার দেহের গঠন দেখে। নখ, দাঁত ধারাল আর বড়। তবে বিকট পৈশাচিক চেহারাটা শোভনকে আতঙ্কিত করে না। মেয়েটার সারা শরীরের বাদামি পশমগুলো লাল রক্তে মাখাটা, মুখের বিকট রূপটা লাল রক্তে ঢাকা। রক্তগুলো সেদিনের সেই রক্ত যেগুলো ছিটকে লেগেছিল ওই পিশাচিনীর মুখ সহ সারা শরীরে। পিশাচিনীর ভয়াবহ রূপটা ভীতিকর না আপাতত, তবে বিকট চেহারার জিনিসটার মুখ কুঁচকানো। প্রবল আতঙ্কে মানুষের মুখ যেমন কুঁচকায় ঠিক তেমন। জিনিসটা কাঁপতে লাগল, থরথর করে কাঁপতে লাগল। তারপর তারস্বরে চিৎকার করল। পৈশাচিক সেই চিৎকার, ভয়ঙ্কর সেই চিৎকার। চিৎকারের সাথে অপার্থিব পৈশাচিক স্বরের একটা মিনতি, আমায় একটু ঘুমাতে দাও, দোহাই লাগে, দোহাই লাগে, তোমার পায়ে পড়ি। শোভন অজ্ঞান হয়ে যায়। চিৎকারটা চলতেই থাকে। সে রাতে শোভনের জ্ঞান আর ফিরল না। ভীত সন্ত্রস্ত নতুন জুনিয়র রুমমেটগুলো অজ্ঞান শোভনকে ঘিরে থাকল সারা রাত। মাঝে মাঝে শোভনের ঘুম ভেঙে যাচ্ছিল। সে তীব্র ভয়ে আশেপাশে তাকাল, বলল, তোরা আমার সোনা ভাই, আমাকে একা রেখে যাবি না কোথাও, কথা দে। পরের দিন সুমনের বাবার চেম্বারে শোভন বসা। বাইরে তার কিছু পরিচিত কর্মীরা। ভিতরে ডাক্তারের কাছে এসেছে। একা সে হবে না, তাই ওরা ভিতরে আসেনি। ডাক্তার বলল, আপনি একটু বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। শোভন তীব্র আতঙ্কে চিল্লিয়ে উঠল, না না, আমাকে একা রুমে রাখবেন না, না না প্লিজ না। ডাক্তার অবাক হয়ে রোগীর দিকে তাকালেন। একটা আস্ত শয়তান এই রোগী। শুধু ডাক্তার না, সারা দেশ জানে সরকারের পোষা খুনি, কত মায়ের কোল যে খালি করেছে রাজনৈতিক খুনের নামে ইয়ত্তানি।
কয়েক মাস আগেও টিভিতে এক রিপোর্ট জোরে জোরে স্লোগান দিতে দেখেছিল একে ডাক্তার। চোখে সানগ্লাস ছিল, অন্যরকম অ্যাটিটিউড। আর এই কয়দিনের ব্যবধানে কি অবস্থা হয়ে এসেছে। যাই হয়ে থাকুক, ডাক্তার আশা করছে জিনিসটা যেন একে অনেক কষ্ট দেয়। ডাক্তার বললেন, তো শুরু করেন। শোভন বলল, কথাটা মনে আছে তো? রিপোর্ট আপনি কাউকে শেয়ার করবেন না। আমি খুন করেছি, স্বীকার করব। আপনি শেয়ার করলে সরকারই এটা ধামাচাপা দেবে। তবে রিপোর্টের বর্ণনায় যদি ঘুণাক্ষরেও তারা ভাবে আমি পাগল, আমার ক্যারিয়ার শেষ। ডাক্তার বলল, বুঝলাম, তো সমস্যাটা কি? শোভন বলল, বদর মিয়াকে চেনে, শ্রমিক নেতা, সরকারের এক নেতার গার্মেন্টসে কাজ করে এমন এক মেয়েকে নেতার ছেলে আর তার বন্ধুরা মিলে বলাৎকার করে খুন করল। এর প্রতিবাদে সিসিটিভি ফুটেজ আর কিসব প্রমাণ নিয়ে আন্দোলনে নামল, সুষ্ঠু বিচার করতে। এর সাথে অনেক শ্রমিক যুক্ত হল। এই আন্দোলনকে ইস্যু করে বিরোধী দল সরকার পতনের একটা চেষ্টা করার প্ল্যান করল। যদিও হাস্যকর প্ল্যান, কিন্তু সরকার কোনো রিস্ক নিতে চাইল না। আন্দোলন বিরোধী দল যোগ দেবার আগেই আন্দোলন শেষ করতে সিদ্ধান্ত নেওয়া হল বদর মিয়াকে সরিয়ে দেওয়া। কাজটার দায়িত্ব দেওয়া হল। ঘটনার দিন রাতে বদর মিয়ার বাসার কাছে গিয়া দেখি বদর মিয়ার বউয়ের বাচ্চা হবার টাইম হয়েছে। বদর মিয়া ভ্যান খুঁজতে আশেপাশে দৌড়াচ্ছে। আমি সবার অলক্ষ্যে বদর মিয়ার মুখ চেপে ওকে দূরের একটা বিলে নিয়ে গেলাম। তারপর ওইখানে বসে আমি কোপাতে লাগলাম ওকে। কুপিয়ে কুপিয়ে দেহটাকে দলা পাকানো ন্যাকড়ার মতো করার আগ পর্যন্ত থামলাম না। কাজ শেষে হাঁফিয়ে উঠে সামনে তাকালাম। দেখলাম একটা ভয়ঙ্কর জিনিস। মেয়েদের গঠন, সারা শরীরে বাদামি লোম, বড় ধারাল দাঁত, নখ, বিকট চেহারা, দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। এতক্ষণ কোপানোর সময় রক্ত ছিটকে আশেপাশে যাচ্ছিল। সেই রক্ত ছিটে ওটার সারা শরীর লাল করে দিয়েছে। সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন? ওই বিভৎস মুখটা কিন্তু আমাকে ভয় দেখানোর চেষ্টা করল না। উল্টা ওটার চোখে আমি আতঙ্ক দেখলাম। তারপর ওঠা শুরু করল চিৎকার। উফ, কি বিভৎস চিৎকার! অপার্থিব, অলৌকিক, রক্তহীন করা আর্তনাদ। স্যার, গত 3 মাস ধরে আমি যদি কখনো একা হই, তাহলেই ওটা ওরকম রূপ নিয়ে আমার কাছে আসে আর চেঁচায়। উফ, কি বিভৎস সেই চিৎকার! স্যার, এই চিৎকার যাতে না শুনতে হয়, সব ধর্মের ফকিরদের কাছ থেকে তাবিজ এনেছি, মন্ত্র দোয়া শিখে জপতেছি। মুখ দিয়ে খারাপ কথা বলি না, খারাপ কাজ করি না, খারাপ কিছু খাই না। দল থেকে সাময়িক ছুটি নিয়েছি, কিন্তু একা হলেই ওটা আসে স্যার। আর চিৎকার করে, চিৎকার করে বলে, আমাকে ঘুমাতে দাও। আমি এর অর্থ জানি না, শুধু জানি এই চিৎকার বন্ধ না হলে, ওই জিনিসটা আমার কাছে আসা বন্ধ না করলে আমি মরে যাব। কেউ একটা গুলি করে আমাকে শেষ করে দিত। আত্মহত্যা করতে তো একা ঘর লাগে, সবার সামনে পারা যায় না। একা ঘর হলেই তো ওটা আসে, আর চিৎকার করে কেউ আমাকে মেরে ফেলত। আমি মুক্তি চাই। উফ, কি বিভৎস চিৎকার! শোভন ডাক্তারের টেবিলে মুখ গুজে কাঁদতে লাগল। ডাক্তার বাকরুদ্ধ হয়ে থাকল। অনেক অনেক দূরে, যেখানে কোনো মানুষ থাকে না, এমন একটা শহরের কোনো এক ট্যাক্সিতে একটা বিভৎস চেহারার লোমশ একটা শরীর বসা, মেয়েদের গঠন, অর্থাৎ এটা মেয়ে, এবং বেশি বয়সও না। মুখ ভরা ধারাল দাঁতের শাড়ি, কিন্তু মুখটা নির্জীব। পাশে বসে জিনিসটাকে ধরে রাখা একটু বয়স্ক, কিন্তু ওটার মতোই বিভৎস কিছু একটা বলল, ভাই, একটু তাড়াতাড়ি গাড়িটা চালান। আমার মেয়ে গত 3 মাস ধরে ঘুমাতে পারে না। কোনো ডাক্তারে কাজ হয় না। শেষ চেষ্টা হিসেবে একজনই বাকি আছে। তাড়াতাড়ি করেন ভাই। একই রকম ধারাল দাঁতওয়ালা বিভৎস কিছু একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে বলল, এই তো আপা, এখনই পৌঁছে যাব। ট্যাক্সি একটা হাসপাতালের সামনে দাঁড়াল। হাসপাতালে যারা হেঁটে বেড়াচ্ছে, সবাই একই রকম লোমশ, ধারাল দাঁতওয়ালা বিভৎস চেহারা বিশিষ্ট। ডাক্তারের অফিসে গেল মা আর মেয়ে। ডাক্তার তার হলুদ সাপদের মতো চোখ দুটো দিয়ে তাদের দিকে তাকাল। বলল, কি সমস্যা? মেয়েটা মিনমিন করে বলল, স্যার, বললে বিশ্বাস করবেন না। কেউই করে না। যাকে বলি সে ভাবে গাঁজাখুরি গল্প। কিন্তু স্যার, সত্যি বলছি, মানুষ আছে স্যার, ভয়ঙ্কর বিভৎস ওরা আছে স্যার। ডাক্তার তার ধারাল দাঁতের শাড়ি বের করে স্মিত হেসে বাচ্চাদের সামলানোর মতো করে বলল, হ্যাঁ, মানুষ আছে।
তুমি যা বললে সব ঠিক, কিন্তু সমস্যাটা কি মামনি? মেয়েটা বলল, স্যার, আমি ঘুমালে স্বপ্নের ভিতর মানুষের দুনিয়ায় যেতে পারি স্যার। অনেকবার যেতাম, তখনও ওরকম ভয়াবহতা বুঝতাম না। মানুষের সাথে অত দেখা হতো না। স্বপ্নে বড় গাছ, বিরান মরুভূমি, হাইওয়ে, বিলে হাঁটতাম, মানুষের জগতের জায়গা। কিন্তু সেদিন কেঁদে দিল মেয়েটা। আমি রাতের স্বপ্নের ভিতর মানুষের দুনিয়ার এক বিলে হাঁটছিলাম। হঠাৎ আমি ওটাকে দেখলাম। বিভৎস কদাকার এক মুখ, হাতে ধারাল লম্বা চকচকে একটা রামদা। ওটা নিজের প্রজাতির একজনকে কোপাচ্ছিল। তার শরীরের লাল রক্ত আমার সারা শরীরে ছিটকে উঠেছিল। বিভৎস জিনিসটা কোপাচ্ছিল আর হাসছিল। স্যার, ওটা হাসছিল। উফ উফ, কি ভয়ঙ্কর! আমি সৃষ্টিকর্তাকে ডাকছিলাম, ঘুমটা যেন ভাঙে আমার। স্বপ্নটা যেন ভাঙে, কিন্তু ভাঙল না। ওটা আমার দিকে ফিরে তাকাল। কি বিভৎস রক্তাক্ত মুখ! নিজের প্রজাতির জীবের রক্তে রাঙানো পিশাচ। আমি চিৎকার করলাম, স্যার, জীবনে এত জোরে চিৎকার করিনি। অবশেষে আমার ঘুম ভাঙল। কিন্তু স্যার, সেই আমার শেষ ঘুম। আমি গত 3 মাস ধরে ঘুমাতে পারি না। ঘুমালেই দেখি ওই পিশাচটার সাথে আমি একা এক রুমে, আমার সারা শরীরে রক্ত। পিশাচটা আমার দিকে তাকায়, ওর ভয়াবহ চেহারাটা দেখে আমি চিৎকার করি। আমার চিৎকার আমার স্বপ্নেই থেকে যায়, বাস্তবে কেউ শোনে না। আমি ঘুমাতে চাই, একটু স্বপ্নহীনভাবে ঘুমাতে চাই, যেই ঘুমে আমি চিৎকার করব না। চিৎকার গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।